শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পদ হাত বদলের চেষ্টা চলছে। দুদকের অভিযোগ, গুলশানে মিলেছে টিউলিপের ফ্ল্যাটের খোঁজ। ধর্ষককে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবিতে শাহবাগের শিক্ষার্থীদের বিক্ষোভ, খিলগাঁওয়ে মহিলা দলের মিছিল। প্রবাসীদের ভোটাধিকারে পোস্টাল ব্যালট কার্যকরী নয়, প্রক্সি ভোটের সুপারিশ করবে ইসি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে থাকা শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের সম্পদ অন্য নামে হস্তান্তরে কার্যক্রম চালাচ্ছে দুদকের অনুসন্ধানে, এমনটা জানানো হয়েছে। শেখ হাসিনা পরিবারের নামে ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় থাকা প্লট ও ফ্ল্যাট জব্দ করেছে দুদক। মঙ্গলবার শেখ হাসিনা সহ পরিবারের সদস্যদের নামে থাকা 7টি প্লট ও ফ্ল্যাট জব্দ করে দুদক। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর স্পেশাল জজ আদালত এই আদেশ দেন। সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের নামে রাজধানীর গুলশান আবাসিক এলাকায় ফ্ল্যাটের সন্ধান পায় দুদক। সজীব ওয়াজেদ ও সাইমা ওয়াজেদ পুতুলের নামে ধানমন্ডি আবাসিক এলাকায় প্লট ও ফ্ল্যাট রয়েছে। শেখ রেহানা ও তার ছেলে রেদওয়ানা মুজিব ববির নামেও রাজধানীর নিকেতন, সেগুনবাগিচা ও গাজীপুরে ফ্ল্যাট ও প্লট জব্দ করেছে দুদক। একই সাথে শেখ হাসিনার সন্তান এবং তার বোন শেখ রেহানার সন্তানদের নামে থাকা 124টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা 635 কোটি টাকা জব্দ করা হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিশাল অঙ্কের টাকা বিদেশে পাচার হয়েছে। কয়েকশো কোটি ডলার ফেরত আনা সম্ভব, চেষ্টা করা হচ্ছে কতটা ফিরিয়ে আনা যায়। এর কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন দেশে আছে, এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি, কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে, অন্যগুলো আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছু আসো। এই জন্য আইনের কিছুটা সংগ্রহ, আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করবো। ধর্ষকের শাস্তি প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি করেছে 30 কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে জাতীয় জাদুঘরের সামনে ধর্ষণ বিরোধী বিক্ষোভে তারা এই দাবি করেন। মঙ্গলবার বেলা 11টা থেকে জাতীয় জাদুঘরের সামনে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হওয়া অধিকাংশ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক শ্রেণীর। তারা ধর্ষণ, নারী নিপীড়ন বিরোধী নানা স্লোগান দেয়। নারীর প্রতি সহিংসতায় দোষীর সর্বোচ্চ শাস্তি চান তারা। ধর্ষণের বিচার দ্রুত কার্যকর না হওয়ার পেছনে প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করেন তারা। নারী সুরক্ষায় রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপের তাগিদ তাদের। পবিত্র রমজানে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে ব্লকেট কর্মসূচির পরিবর্তে জাতীয় জাদুঘরের সামনে ফাঁকা রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা। মাগুরায় শিশুর উপর পাশবিক নির্যাতনকারীদের দ্রুত বিচার শেষ করে শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। নারীর প্রতি সহিংসতা রোধে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন। আজ সকালে খিলগাঁও চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়কে গিয়ে বাসাবো বালুর মাঠে গিয়ে শেষ হয়। বিক্ষোভ কর্মসূচিতে আফরোজা আব্বাস বলেন, দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান আফরোজা আব্বাস। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসে প্রবাসীদের প্রক্সি ভোট দেওয়ার বিধান করার কথা ভাবছে নির্বাচন কমিশন। প্রেস ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশনার জানান, ভোট দেওয়ার ক্ষেত্রে 3টি পদ্ধতিকে সমর্থন করছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রক্সি ভোট পদ্ধতিতে ভোটদানের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ পদ্ধতিতে প্রবাসের 1 কোটিরও বেশি ভোটার তার মনোনীত ব্যক্তির মাধ্যমে সহজেই ভোট দিতে পারবেন। আগামীতে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে আইন সংশোধন অ্যাপ তৈরি করা হবে বলে জানান নির্বাচন কমিশনার। তালিকায় যাদের নাম আছে উঠছে, আমি একজন প্রবাসী আমার ভাইকে বা বন্ধুকে বললাম আমার হয়ে ভোটটা দিয়ে দিতে, আমি বললাম যে আমি অমুক প্রতীকে ভোটটা দিতে চাই, এবং সে ভোটটা দিতে গিয়ে সেটাতে দিল না, এই এতটুকু রিস্ক থেকেই যায়। এই জন্য ইন্ডিভিজুয়াল ভোটার যখন তার প্রক্সি নির্বাচন করবেন, তাকে একজন আস্থার ব্যক্তিকেই নির্বাচন করতে হবে। এতটুক ইমপিউরিটি নিয়েই আমরা এই পদ্ধতিটা কিন্তু সাজেস্ট করছি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, অসত্য অর্ধসত্য তথ্য দিয়ে আর্থিক প্রতিবেদন তৈরি করা অডিটরদের জন্য সম্মানজনক নয়। মিথ্যার সাথে বসবাস করে দেশ বেশি দূর এগোতে পারবে না। প্রয়োজনে করের হার উল্লেখযোগ্য কমানো হবে বলে জানান তিনি। রাজস্ব ভবনের প্রাক বাজেট আলোচনা সভায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। তিনি আরও বলেন,
সরকার ঘন ঘন কর নীতি পরিবর্তন করে, এটি দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। এ থেকে বের হবার চেষ্টা করা হচ্ছে। আগামীতে যে কর নীতি গ্রহণ করা হোক না কেন, তা অন্তত 4 থেকে 6 বছর অপরিবর্তিত থাকবে। ছোট ছোট ব্যবসায়ীরা হিসাব খাতা ব্যবহার করেন না, তা আর মানা হবে না। সব ব্যবসায়ীদের আয় ব্যয়ের হিসাব থাকে বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। দেশের 1% আর্থিক প্রতিবেদনও সঠিক নয় বলে জানান খোদ অডিটররা। ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো সঠিক তথ্য না দিয়ে বরং কর ফাঁকি দিতে, আয় কম দেখাতে চাপ থাকে বলে জানান অডিটররা। অর্ধসত্য ইনফরমেশন দিয়ে অডিট রিপোর্ট তৈরি করা এবং সেটাকে সার্টিফাই করা, এটা আমাদের জন্য মোটেও সম্মানজনক না। তার মানে এখান থেকে বেরোতে হবে, মানে আমরা প্রয়োজনীয় ট্যাক্স এক্সট্রিমলি কমিয়ে দিব, কিন্তু তারপরে আপনারা সত্যটা বলেন। মানে এটা কিন্তু এই জিনিসটা কিন্তু আনতে হবে। মানে এই পুরো জাতিকে এই মিথ্যার সাথে কিন্তু যদি আমরা দীর্ঘদিন ধরে, এটার অনেক সাইড এফেক্ট আছে, মিথ্যার কিন্তু সাইড এফেক্ট প্রচুর। এটা কিন্তু কোনোভাবেই আমরা কত জায়গায় যেটা সমস্যা তৈরি করে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।